আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় 9-এর অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করার মাধ্যমে। সো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে অধ্যায় 10, এবং এই অধ্যায়টা হচ্ছে আমাদের বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা নিয়ে। সো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। আমরা জানি ইলেকট্রনের আধান বা চার্জ আছে। ইলেকট্রনের প্রবাহকে আমরা বলি বিদ্যুৎ প্রবাহ বা বিদ্যুৎ। বিদ্যুৎ আমাদের বাড়ি, স্কুল বা অফিসকে আলোকিত করছে, চালাচ্ছে ফ্যান, রেডিও, টেলিভিশন, ইস্ত্রি, হিটার, মোটর, কম্পিউটার ও আরও অনেক কিছু। বিদ্যুতের পাশাপাশি চৌম্বকের ব্যবহারও আমাদের দৈনন্দিন জীবনকে সমৃদ্ধ করেছে। বর্তমান অধ্যায়ে আমরা বিদ্যুৎ ও চৌম্বক সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করব। এই অধ্যায় পাঠ শেষে আমরা কী কী বিষয় সম্পর্কে শিখতে পারবো খেয়াল করো। আধান বা চার্জের ধর্ম ব্যাখ্যা করতে পারবো, পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী ব্যাখ্যা করতে পারবো, স্থিরবিদ্যুৎ সৃষ্টির মাধ্যমে চার্জের ধর্ম প্রদর্শন করতে পারবো, স্থিরবিদ্যুৎ হতে জলবিদ্যুৎ সৃষ্টির ধারণা ব্যাখ্যা করতে পারবো, একটি সরল বর্তনী তৈরি করতে পারবো, নিত্য ব্যবহার্য যন্ত্রপাতিতে বিদ্যুতের ব্যবহার ব্যাখ্যা করতে পারবো, চুম্বকের ধর্ম প্রদর্শনের মাধ্যমে চুম্বকে ও অচুম্বক পদার্থের মধ্যে পার্থক্য করতে পারবো আমরা। এছাড়াও চৌম্বক পদার্থকে চুম্বকে পরিণত করার প্রক্রিয়া প্রদর্শন করতে পারবো, বৈদ্যুতিক চুম্বক বা বিদ্যুৎ চুম্বক ব্যাখ্যা করতে পারবো আমরা, পৃথিবীর চৌম্বক ক্ষেত্রকে আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারবো। চলো এবার আমরা আমাদের আলোচনা একটু সামনে এগিয়ে নিয়ে যাই। প্রথমে আমরা হচ্ছে পার্ট 1-2 যেটা রয়েছে আধান বা চার্জের উৎপত্তি, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা জানি পদার্থ কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, যার নাম হচ্ছে পরমাণু। ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে পরমাণু গঠিত হয়ে থাকে। পরমাণু কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, যা প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে গঠিত হয়ে থাকে। এই যে পরমাণুর চারপাশে থাকে হচ্ছে ইলেকট্রন এবং মাঝখানে থাকে একটা নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াসের তৈরি হয় হচ্ছে আমাদের প্রোটন এবং নিউট্রনের সমন্বয়ে। ইলেকট্রন এই নিউক্লিয়াসের চারপাশে প্রদক্ষিণ করে। প্রোটন ধনাত্মক আধানযুক্ত, ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত। আধান মানে হচ্ছে চার্জ, মানে প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত এবং ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত। কিন্তু নিউট্রন যে রয়েছে, নিউট্রন হচ্ছে আধান নিরপেক্ষ বা নিউট্রনের কোনো চার্জ থাকে না, অর্থাৎ নিউট্রন হচ্ছে একটা নিউট্রাল। প্রোটনের ধনাত্মক চার্জের পরিমাণ ইলেকট্রনের ঋণাত্মক চার্জের সমান ও বিপরীতধর্মী, অর্থাৎ প্রোটনের যতটুকু চার্জ থাকে ইলেকট্রনের ঠিক ততটুকু চার্জই থাকে, কিন্তু সেটা থাকে বিপরীতমুখী। কিন্তু মজার ব্যাপার হচ্ছে পরমাণু কিন্তু নিজে কিন্তু আধান নিরপেক্ষ। পরমাণু ধনাত্মক বা ঋণাত্মক কোনোটাই হয় না। পরমাণুতে কোনো মোট চার্জ থাকে না। এর কারণ কি তোমরা বলতে পারবা? কারণ হচ্ছে একটি পরমাণুতে যে কয়টি প্রোটন থাকে সেই কয়টি কিন্তু ইলেকট্রন থাকে, যার ফলে পরমাণুর চার্জ বা আধান নিরপেক্ষ হয়ে যায়। কারণ আমরা কি পড়েছি, আমরা জানি যে ইলেকট্রন এবং প্রোটনের চার্জ একই হয়ে থাকে এবং তারা হয়ে থাকে বিপরীতমুখী বা বিপরীত ধর্মী। কিন্তু যখন ওই দুটি পদার্থকে ঘর্ষণ করা হয় তখন একটি পদার্থের ইলেকট্রন অন্য একটি পদার্থে চলে যেতে পারে, ফলে একটি পদার্থে ইলেকট্রনের আধিক্য দেখা যেতে পারে। আবার একটি উদাহরণ দেওয়া যায়, একটি কাচের বোতলকে এক টুকরা সিল্কের কাপড় দিয়ে ঘর্ষণ করা হলো। এটা দেখা যাবে সিল্কের কাপড় কাছ থেকে ইলেকট্রনকে আকর্ষণ করে তার দিকে নিয়ে গিয়েছে। এটা বোতলটি ধনাত্মক আধানযুক্ত এবং সিল্কি কাপড়টি হবে ঋণাত্মক আধানযুক্ত, কারণ সিল্কি কাপড়ে দিয়ে কিন্তু ইলেকট্রন সব কিন্তু জমা হয়েছে গিয়ে। এই কারণে সিল্কি কাপড়ের মধ্যে ইলেকট্রনের একটা আধিক্য রয়েছে বা ইলেকট্রন বেশি পরিমাণে রয়েছে। এই জন্য আমরা বলতে পারতেছি যে সিল্কি কাপড়টি একটা ঋণাত্মক আধানযুক্ত হয়েছে। তাহলে একটি ব্যাপার এখানে স্পষ্ট যে ঘর্ষণের ফলে নতুন কোনো আধানের সৃষ্টি হয় না, বরং পদার্থের মধ্যে বিদ্যমান ইলেকট্রনে অবস্থিত আধান ইলেকট্রনের সাথে এক পদার্থ থেকে অন্য পদার্থে চলে যায়। সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আধান বা চার্জের ধর্মে নিয়ে এখানে একটা কাজ করব আমরা। চার্জের ধর্ম জানা, এই ক্ষেত্রে তুমি দুটি চিরুনি নিবা এবং পশমি কাপড় নিবা। একটি ছোট প্লাস্টিকের চিরুনিকে সুতো দিয়ে বেঁধে একটি শুকনো কাঠির মাথায় ঝুলিয়ে দাও। এটি এমনভাবে ঝুলাতে হবে যাতে আশেপাশে কোনো কিছু স্পর্শ না করে। এবার আরেকটি শুকনো কাঠির মাথায় অন্য একটি প্লাস্টিকের চিরুনি ঝুলাও, যাতে এটি মুক্তভাবে ঝুলতে থাকে। এবার উভয় চিরুনিকে কিছুক্ষণ পশমি কাপড় দিয়ে ঘষো। এখন চিরুনি দুটি যদি আমরা কাছাকাছি আনি তাহলে দেখা যাবে চিরুনি দুটি পরস্পরকে বিকর্ষণ করছে। এবার পশমি কাপড়টিকে চিরুনির কাছে আনলে কিন্তু আমরা দেখব যে চিরুনির কাছে পশমি কাপড়টি চলে আসতেছে, বা মানে দুইটা চিরুনি তারা মানে একে অপরকে বিকর্ষণ করতেছে। এবং যদি চিরুনি এবং পশমি কাপড় আমরা যদি কাছাকাছি আনি দেখা যাবে পশমি কাপড়কে চিরুনিটা আকর্ষণ করছে নিজের দিকে। এবার আমরা আরেকটা পরীক্ষা দেখব। এক্ষেত্রে আমরা যেটা করব, দুটি বেলুন নিব, বেলুন দুটি ফুলিয়ে সুতো দিয়ে ভালোভাবে বেঁধে নেওয়ার পর এবার বেলুনকে আমরা
ওলের কাপড় বা সোয়েটার দিয়ে ঘষে ঘষে কাগজের টুকরার কাছে যদি আমরা ধরি, দেখা যাবে যে বেলুন কাগজের টুকরাগুলোকে কাছে টেনে নিচ্ছে। পুনরায় দ্বিতীয় বেলুনটিকে উলের কাপড় বা গায়ের সোয়েটারের সাথে চেপে ধরলে দেখা যাবে বেলুনটি কাপড়ের সাথে কিন্তু লেগে গেছে। এর কারণ কি? কারণ ঘর্ষণের ফলে উলের কাপড় ও বেলুনে বিপরীতধর্মী আদানের সৃষ্টি হয়েছে। এবার যখন দ্বিতীয় বেলুনকে প্রথম বেলুনের কাছে নেওয়া হবে, তখন কি দেখবে যে চিত্রের নেই দুটি বেলুন পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে বা দুজন কিন্তু পরস্পরকে বিকর্ষণ করছে। কারণ ঘর্ষণের ফলে দুটি বেলুনে কিন্তু একই ধরনের আদান সৃষ্টি হয়েছে। উপরোক্ত দুইটা কাজ থেকে আমরা কি বলতে পারি বলতো? আমরা বলতে পারি যে সমধর্মী আদান পরস্পরকে বিকর্ষণ করে, যেমন দুটি বেলুন অথবা দুটি চিরুনির ক্ষেত্রে বিপরীতধর্মী আদান পরস্পরকে আকর্ষণ করে, সেটা হতে পারে উলের কাপড় ও বেলুন। ঠিক আছে, মানে সমধর্মী আদান যদি সে হয় ইলেকট্রন থাকে, তাহলে দুইটা পরস্পরকে বিকর্ষণ করবে। কিংবা সে যদি ইলেকট্রন কিংবা প্রোটন হয়, দুটো যদি ভিন্ন রকম আদান হয়, একজনের মধ্যে ইলেকট্রন বেশি এবং অন্যজনের মধ্যে প্রোটন বেশি, তাহলে কিন্তু তারা দুজনকে আকর্ষণ করবে। এইটাই কিন্তু মূলত বলা হয়েছে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে এবং ভিডিও সব কিছু তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সো আজকের মতো আমরা এখানে বিদায় নিব। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।